নমস্কার, শোনাচ্ছি লেখিকা আশাপূর্ণা দেবীর মিত্তির বাড়ি। আজ উপন্যাসের 7ম পর্ব। হেমলতার বানপ্রস্থ গ্রহণের পর হইতে সুরেখাকে আর দেখি নাই। মনে করা স্বাভাবিক যে নিঃশব্দে সমস্ত অপরাধের গ্লানি মুখে মাখিয়া সংসারের কাজের অন্তরালে আপনাকে নিশ্চিহ্ন করিয়া দিয়া চোরের মতো কাল কাটাইতেছে। কিন্তু বস্তুত ব্যাপারটা ঘটিয়াছে অন্য। ঘটনাচক্রের আবর্তন তা নয় তো। হেমলতার চৌকাট ডিগানোর সঙ্গে সঙ্গেই সুরেখার মার মৃত্যু সংবাদ বহিয়া তার আসিবে কেন? অসুখ নয়, বিসুখ নয়, সহজ মানুষটা ধরফর করিয়া মারা গেল। অকস্মাৎ ফেল করিয়া বসিবার মতো বিশ্বাসঘাতক হাট লইয়া সংসারে ঘুরিয়া বেড়াইতেছিলেন তিনি। এ খবর তো জানা ছিল না সুরেখার। এরকম হঠাৎ খবরে দুরন্ত শোকের সাধারণ প্রথার ব্যতিক্রম করিয়া একেবারে যেন পাথরের মতো স্তম্ভিত হইয়া গেল বেচারা। এ বাড়ির কেউই অবশ্য তখন বিশেষ সন্তুষ্ট ছিল না তার উপর। তবু এহেন শোকের ব্যাপারে অতি কঠোর মনও কিছুটা গলে, কিন্তু ভিতরের ধারণা চাপিয়া রাখার চেষ্টা কেউই করে না। সুরেখার তেজ অহংকারের ফল যে হাতে হাতে ফলিয়াছে এ কথা আর কে না বলিয়া ছাড়িবে? তবে বাসন্তী কোম্পানির কাছে শুনিয়া আসা তিক্ত মন্তব্য যে মনোজ উদ্গীরণ করিয়া বসিবে, এটা বোধ করি সুরেখার কল্পনার বাহিরে ছিল। আজই যাত্রার দিন। যাইবার জন্য প্রস্তুত হইতে একটা ছোট সুটকেসে গোটা কয়েক শাড়ি ব্লাউজ ভরিয়া লইতেছিল সুরেখা। শোকাচ্ছন্ন ম্লান মুখ, চোখের কোণে কালি, সমস্ত ভঙ্গিতে ক্লান্তির আভাস। মনোজ আসিয়া ঘরে ঢোকে। দরজার কাছে দাঁড়াইয়া ঢুকিতে প্রথমটা একবার ইতস্তত করে। শোক সংবাদের পর এই প্রথম দেখা। ভয়ানক একটা কান্নাকাটির ভয়ে টেলিগ্রামখানা অমূল্যর হাতে ফেলিয়া দিয়া সেই যে উধাও হইয়াছিল, এই 1.5 দিনের মধ্যে আর উঁকি মারে নাই। কয়েকখানা বাড়ির পরেই মনোজের এক দুঃসম্পর্কের মাসির বাসা। এই বাসাটি মুখচোরা মনোজের গোপন দুর্গ। বাড়িতে কোনো আত্মীয় কুটুম্বের আবির্ভাব ঘটিলেও মনোজ পলাইয়া আত্মরক্ষা করে। দূত মারফত কান্নার অভাব এবং যাত্রার আয়োজন বার্তা শুনিয়া সাহসে ভর করিয়া আসিয়াছে। ইতস্তত করার আরও একটা কারণ বাড়ির সাম্প্রতিক আবহাওয়া। হেমলতার যাওয়া এবং তস্য কারণটা মনোজের বুকে যেন পাহাড় চাপাইয়া রাখিয়াছে। সরস যৌবনের উচ্ছলতা কিছুটা হ্রাস পাইয়াছে ইদানিং। তাই সহজ ব্যবহারে প্রাণ খোলা ভাবটাও তেমন নাই। সুরেখার নিতান্ত কাছে যাইতে সাহস হয় না কেন? ওকে অমন দূরের মানুষ লাগিতেছে কেন? কি আছে ওর মুখে? মনে হয় যেন মনোজ কোনোদিন ওর নাগাল পায় নাই, কোনোদিন পাইবে না। তবু 2-1টা কথা না বলিলেই বা কেমন হয়? বার 2 সারা ঘরটা পায়চারি করিয়া খাটের উপর বসিয়া পড়িয়া হঠাৎ বোধ করি সান্ত্বনার উপযুক্ত কোনো কথা খুঁজিয়া পাওয়ার অভাবেই বলিয়া বসে, পাপের ফল আছেই, বাড়ির গিন্নির নিঃশ্বাস পড়া, একে সোজা কথা। সুরেখা যেন বিদ্যুতাহতের মতো মুখ তোলে। মুহূর্তের জন্য মনোজের কুণ্ঠিত দৃষ্টির সামনে গভীর কালো চোখ দুটি তুলিয়া ধরে। মুহূর্ত মাত্রই, তারপরই হাতের কাজে মন দেয়। বলিয়া ফেলিয়াই মনোজ একটু কুণ্ঠিত বোধ করে। কথাটা যে ঠিক সান্ত্বনার মতো শুনিতে হইল না, এ কথা বলিবা মাত্রই ধরা পড়ে। কিন্তু এই মাত্র নাকি নানাবিধ শাস্ত্রীয় যুক্তি আর প্রবাদ বচনের দোহাই পাড়া মন্তব্যের জোরে সুরেখার মাতৃবিয়োগের কারণ সম্বন্ধে নিঃসংশয় হইয়া আসিয়াছে। তাই ও ছাড়া আর কথা জোগায় না। একটু উসকুসের পর কথা পাল্টায় মনোজ, তুমি কার সঙ্গে যাচ্ছ? সুরেখা অবশ্য প্রথমে আশা করিয়াছিল মনোজই লইয়া যাইবে, কিন্তু মনোজের অনুপস্থিতির ঘটা দেখিয়া আর কোনো আস্থা রাখে নাই। সকালেই কথাটা উঠিয়াছে, বাবুদের খাওয়ার সময়। জ্ঞানদা নূতন পাওয়া গৃহিণীত্বের মর্যাদা রক্ষা করিতে গম্ভীর চালে বলেন, এমন খবর শুনে চুপ করে থাকা তো ঠিক নয়, বউটাকে তো পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু নিয়ে যায় কে? অপূর্ব আহার বলিয়া অবাক হইয়া বলে, কে নিয়ে যাবে মানে? মনু যাবে না? মনু? তাহলেই হয়েছে।
পিসিমা বিনা যুক্তির সাহায্যে কেবলমাত্র অধরষ্টের ভঙ্গিতে প্রস্তাবটা বাতিল করিয়া দেন। তাহলেই হয়েছে মানে? ওর কি একটা কর্তব্য নেই? শ্বশুরেরও শুনছি অসুখ। অসুখ বিশেষ কিছু নয়, আচমকা শোকটা পেয়ে। মনু গিয়ে আর করবেটাই বা কি? মরণকালে মাগি মেয়ে জামাইকে দেখতেও পেল না। আহা, এক সন্তান, একেই বলে কপাল। এখন আর যাওয়া না যাওয়া সমান। তাহলে বৌমাও যাবেন না? নাতবউ অবশ্যই যাবে একবার। বাপকে না দেখে থাকতে পারবে না, আর 5টা ছেলেপুলে যখন নেই। তবে নিয়ে যাওয়ারই সমস্যা। মনকেই যেতে হবে বলিয়া অপূর্ব আহারে মনোনিবেশ করে। কিন্তু রায় দিলেই তো হয় না। অমূল্য তবে আছে কেন? পাশে বসিয়া এতক্ষণ নীরবে একটি বড় মাছের কাঁটাকে জব্দ করিতেছিল। এইবার অপূর্ব থামিতেই চ্যালেঞ্জের ভঙ্গিতে বলে, যেতে হবে বললেই হলো? যাওয়া সম্ভব কিনা দেখো, কলেজ কামাই করে। ভারী তো কলেজ। মাসের মধ্যে 22 দিন তো দেখি বন্ধ। স্ট্রাইক আর হরতাল, সাধারণ ছুটি আর বিশেষ ছুটি, এই নিয়েই তো মাস কাবার। সে আলাদা কথা। তাই বলে পড়ার ক্ষতি করে শ্বশুরবাড়ি যাওয়ার সপক্ষে মত দিতে পারি না আমি। মত দিতে পারো না? বাহ, তাহলে কি হবে? কামাইটাই বড় হলো। অমূল্য শ্লেষের হাসি হাসিয়া বলে, না, হবে কেন? কই, এতই যদি কর্তব্য জ্ঞান, নিজেই যাও না, রেখে এসো অফিস কামাই করে। সে তো পৃথিবী উল্টে গেলেও হবার জো নেই। অপূর্ব আর কিছু বলে নাই, শুধু যাইবার সময় জ্ঞানদাকে বলিয়া গিয়াছে, পিসিমা, বৌমাকে তৈরি হয়ে থাকতে বলো, আমি পৌঁছে দিয়ে আসবো খড়গপুরে। ছেলেপুলের মা নয়, সমত্ত বউ নিছক একলা খুড়শ্বশুরের সঙ্গে বিদেশ যাইবে? এটা জ্ঞানদার হিসাবে রীতিমতো অস্বস্তিকর। কিন্তু নেহাত অপূর্ব বলিয়াই বোধ করি ব্যাপারটা তুলিয়া ঘোঁট পাকাইতে সংকোচ অনুভব করিয়াছেন। মনোজ অবশ্য জানে সবই, তবু কথা বলার জন্যই প্রশ্নটা করা। সুরেখা সংক্ষেপে বলে, বড় কাকা রেখে আসবেন। যাক, বাঁচা গেল। সুরেখা তবে মনোজের যাওয়ার জন্য দাবির ভাব মনে পোষণ করে না। হাঁপ ছাড়িয়া বলে, গিয়েই চিঠি দিও, 1 লাইন অন্তত পৌঁছনোর খবর। সুটকেস বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছিল সুরেখা। খাটের একটু কাছে সরিয়া আসিয়া প্রায় হাসির মতো সুরে বলে, কি দরকার? বড় কাকাই তো ফিরে আসবেন খবর নিয়ে। সহজভাবে কথা কহিতে দেখিয়া মনোজের সাহস বাড়ে। সেও অল্প হাসিয়া বলে, তা হোক, তবু চিঠি তো দেবেই। তারই কি দরকার আছে কিছু? দরকার নেই? বাহ! মনোজার যুক্তি খুঁজিয়া পায় না। ভেবে দেখেছি, দরকার সত্যিই নেই। ও ঝঞ্ঝাট থাক। চিঠি লেখাটা তোমার কাছে ঝঞ্ঝাট তাহলে? বেশ, দিও না। আসবে কবে? নাকি তারও দরকার নেই? আছে কিনা সেইটাই হিসাব করে দেখব। হয়তো ভালোই হলো, মিত্তির বাড়ির গণ্ডির বাইরে গিয়ে হিসেব করা সহজ হবে। সুরেখা ঘরের বাহিরে চলিয়া গিয়াছে। মনোজ চুপচাপ বিছানায় পড়িয়া থাকে। সুরেখা হঠাৎ এমন বদলাইয়া গেল কেন? মনোরম সেই দিন রাত্রিগুলি কি আর মনে পড়ে না ওর? হাসি, আনন্দ আর স্বপ্নের মধ্যে কাটাইয়া দেওয়া হালকা হাওয়ার মতো দিনগুলি। কি দরকার জীবনের মাঝখানে জটিল কতকগুলো সমস্যার সৃষ্টি করিয়া জীবনকে ভারাক্রান্ত করিয়া তুলিবার? সুরেখা এত অবুঝ কেন? মেয়ে মানুষের এত বড় বড় চিন্তা কেন? আর কিছুই নয়, বাহাদুরি দেখানো। নির্ঝঞ্ঝাটে থাকিতে পাওয়া সত্ত্বেও ইচ্ছা করিয়া ঝঞ্ঝাট বাড়ানোকে বাহাদুরি দেখানো ছাড়া আর কিছুই ভাবিতে পারে না মনোজ। হেমলতা নাই, সুরেখা নাই। মনে হওয়া অসম্ভব নয়, অনেকটা জায়গায় বুঝি খালি হইয়া গেছে। কিন্তু কিছুই চোখে পড়ে না। 31 জনের ভিতর হইতে 2 জন সরিয়া যাওয়ায় কি আসে যায়? কতটুকু তফাৎ! শুধু ঠাকুর ঘরের দরজাটা নগিন্নির ভোরবেলার দায়সারা জপ আহ্নিকের পর হইতে সন্ধ্যার প্রদীপ দেখানো পর্যন্ত শিকলবন্ধ পড়িয়া থাকে, কেউ খোলে না। শুধু 3 তলায় পূবের বারান্দায় ভালো ভালো রঙিন শাড়ি, ব্লাউজ আর চওড়াপাড় তোয়ালে শুকাইতে দেখা যায় না। বিশেষ সেই স্থানটিতে কার যেন একটা ছেঁড়া গেঞ্জি দীর্ঘকাল ঝুলিয়া মরিতেছে, তুলিবার প্রয়োজন কেউ অনুভব করে না। সংসার চক্র নিজের স্পিডে ছুটিতে থাকে, মুহূর্তের জন্যও থামে না।
থামিয়া গিয়া দুই দণ্ড ভাবিতে বসে না। থামিবে কেন? থামিবার সুযোগ পাইল কখন? জ্ঞানদা আর বাসন্তীর মতো বাড়তি টায়ার তো সর্বদাই মজুদ থাকে। থাকে ইন্দুপ্রভার মতো পেট্রোল ট্যাঙ্ক। থামে না, বিশ্রী একটা কর্কশ আওয়াজ উঠিতে থাকে। কলকবজার ফাঁকে ফাঁকে, স্ক্রু, নাট আর বল্টুর খাঁজে খাঁজে ধুলো, ময়লা আর তেলকালি জমিয়া বসিলে যেমন রুক্ষ ঘ্যান ঘ্যানে শব্দ ওঠে পুরনো যন্ত্রে, 3 বছরের কোলের মেয়েটাকে ট্যাঁকে করিয়া বাসন্তী সর্বদা খোপর দালালি করিয়া বেড়ায়। উঠিতে বসিতে ভালো মানুষ নীলিমাকে ঠোকর মারে আর অলকার পায়ে পায়ে ঘুরিয়া মন জোগাইতে চেষ্টা করে। হেমলতা থাকিতে যখন বড় গাছে নৌকা বাঁধা ছিল, বাসন্তীর প্রধান যুদ্ধক্ষেত্র ছিল অলকা। কিন্তু গাছ ভাঙিয়া পড়ার সঙ্গে সঙ্গে চোখে অন্ধকার দেখিয়া খুঁটি হিসাবে চাপিয়া ধরিয়াছে অলকাকেই। অলকা যতই তেজি, অহংকারী, গতরপুরে আর মুখরা হোক, সে যে বড় মানুষের মেয়ে, আর তার বরেরই যে রোজগার বেশি, এটা তো মিথ্যা নয়। মন জোগানোর চেষ্টাও যে সবসময় সফল হয় এমন নয়। খামখেয়ালি অলকার মন বোঝাই দায়। কখনো বাড়ির অপর মেম্বারদের নিন্দা করিতে বসিলে মহোৎসাহে শোনে, রসালো টিকা টিপ্পণী করিতে ছাড়ে না, অন্তরঙ্গের মতো ব্যবহার করে বাসন্তীর সঙ্গে। কখনো কারো বিষয়ে এতটুকু বেফাঁস মন্তব্য শুনিলেই বিরক্ত হইয়া বলে, সর্বদা পরনিন্দে আর পরচর্চা, ভালো বা লাগে? নিজের দিকে দৃষ্টি দিয়ে দেখো দেখি, চালু নিয়ে এসেছেন ছুঁচের বাক্খানায়। তবু চেষ্টা ছাড়ে না। মন ভালো থাকিলে অলকা যে অক্লেশে বাসন্তীর হাতে 2-5 টাকা হাত খরচা দিতে পারে। বাসন্তীর ছেলে মেয়েদের গায়ে ছেঁড়া জামা হঠাৎ নজরে পড়িলে দর্জি ডাকাইবার আলী হুকুম দিয়া বসে। বাসন্তীর বর আসিলে চা জল খাবারের ব্যবস্থা করিয়া জামাই জনচিত মর্যাদা রাখে। এসবও তো ভুলিবার নয়। অরুণেন্দু যে আজকাল বকিয়া যাইতে বসিয়াছে, কানা ঘোষায় এমনি একটি খবর শুনিয়া অবশ্য খারাপ লাগে নাই তার, ভালোই লাগিয়াছে বরং। বউ অন্তপ্রাণ বেটা ছেলে দেখিলে সর্বাঙ্গ জ্বালা করে বাসন্তীর। তবু টাকা কড়ির বিষয়ে অলকার প্রাধান্য থাকাটাই বাঞ্ছনীয়। ইন্দুপ্রভার জ্ঞানদার অহরহ কলহ কিচিকিচিতে বাড়িতে কাকচিল বসিতে পারে না। হেমলতার আন্ডারে থাকিতে বড় সাহেবের নিন্দাবাদের ক্ষেত্রে মাঝে মাঝে যে একতাটুকু ছিল, সেটুকুও ঘুচিয়া শুধু রণংদেহিটাই কায়েম হইয়াছে। নিজের জেদ কেউ এক তিল ছাড়িতে রাজি নয়। তুচ্ছ আহার আয়োজনকে কেন্দ্র করিয়া ঘণ্টায় ঘণ্টায় কুরুক্ষেত্র বাঁধিয়া যায়। সেজ কাকা প্রতিনিয়ত নিজেকে আরও বেশি পরাজিত, আরও বেশি অপমানিত মনে করিয়া নিরুপায় গর্জনে অতিষ্ঠ করিয়া তোলেন সকলকে। অকারণ অভিমানে, ক্ষুধাহীনতার অজুহাতে উপবাস করিয়া মরেন। কাল্পনিক অবহেলার অজুহাতে ভাতের থালা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বাজারে গিয়া লুকাইয়া লুকাইয়া মুড়িমুড়কি চিবান। আর দৈবাত মন হালকা থাকিলে খবরের কাগজখানা হাতে করিয়া ছেলেদের কাছে আসিয়া বড় বড় চোখে প্রশ্ন করেন, কাগজ দেখেছ আজকের? ব্যাপারটা কি হচ্ছে বলো দেখি। ভারত তো স্বাধীন হয়ে গেল, হ্যাঁ? লীগ যদি যোগ না দেয়, সম্পূর্ণ কংগ্রেসি গভর্নমেন্ট হয়ে গেল তাহলে, কি বলো? জিন্নার গায়ের জ্বালাটা দেখলে একবার? পড়নি? কি আশ্চর্য! ইম্পর্টেন্টগুলোই বাদ দাও তো, পড়ো কি? আর একটি বৎসর, ব্যাস ভারতের চেহারা বদলে যাবে একেবারে। বিশ্বাস করছো না? কিছুই হবে না। কাগজ তাহলে পড়ো কি করতে বলো তো? 15 আনা তো হয়েই গেছে, বাকি আর 1টি আনা। লীগ যদি এরকম বেয়ারামি না করত। হাত মুখের ভঙ্গি দেখিয়া মনে হয় নীলিমার বেয়ারা আবদেরে ছোট ছেলেটাকে বাগে পাইলেই যেমন শায়েস্তা করিয়া ছাড়েন, পাইলে রাজনৈতিক এই বেয়ারা দলটিকে একেবারে শায়েস্তা করিয়া ভারতের অগ্রগতির পথ সুগম করিয়া ছাড়িতেন তিনি। মন খারাপ থাকিলেই সুর বদলাইয়া যায়। তীব্র মন্তব্য করিয়া বলেন, এদেশ আবার স্বাধীন হবে, মারো ঝাড়ু। অমূল্য ভারতের দুর্গতি অগ্রগতি লইয়া মাথা ঘামায় না। নিজের এলাকায় যাকে পায় ঝাড়ু মারিয়া বেড়ায়। অপূর্ব ঘড়ি, রেডিও আর স্টোভ সারায়। অনিরুদ্ধ নিজেকে সংসারের মধ্য হইতে যতটা সম্ভব নির্লিপ্ত নিশ্চিন্ত রাখিয়া মোটাসোটা উপন্যাস লেখে। পাত্রপাত্রীর মুখে লম্বা চৌড়া কথা বসায়। আজগুবি আর অনাসৃষ্টি মতবাদ খাড়া করিয়া নিজের বিতৃষ্ণাকে রূপ দিবার চেষ্টা করে। বামুন ঠাকুর জ্ঞানদার তীক্ষ্ণ সতর্কতাকে ফাঁকি দিয়া নিয়মিত প্রথাতেই
ঘি তেল চাল ডাল সরায়। সুখদাজি সুযোগ পাইলেই চাকর বসন্তের ঘরে গিয়া পান খায়। অলকার ফিট হয়। 7 মাসের মেয়ে কোলে নীলিমা নিয়মিত প্রথায় অরচিতে শয্যা নেয়। বাড়ির সকলে নিয়মিত প্রথাতেই ব্যাখ্যানা করে। ছোট ছেলেরা আহার্যের অপরাচর্যে ইন্দুপ্রভাকে বক দেখায় আর হ্যাংলামি করে। ছোট ছোট মেয়েরা ঘরে খিল লাগাইয়া বউ বউ খেলা করে আর গিন্নিদের অনুকরণে পাকা পাকা কথা শেখে। কোনো নিয়মেরই রদবদল নাই। শুধু বেশির মধ্যে পাশের বাড়ির যে ছেলেটার সঙ্গে শান্তি জানালায় দাঁড়াইয়া বিনা বাক্য ব্যয় কেবলমাত্র হাসির সাহায্যে ভাব করিয়া ফেলিয়াছিল, হেমলতার অনুপস্থিতির সাহসে চিঠি লিখিতে আরম্ভ করিয়াছে। জয়ন্তী দিদির ওপর বিগলিত সহানুভূতিতে লুকোছাপা শিখিয়া রীতিমতো পাকিয়া উঠিয়াছে। উমাশশীর কথা অবশ্য ধর্তব্য নয়, তবু সেই একদিন এমন একটা কাণ্ড করিয়া বসিল যেটাকে লোমহর্ষক বলিলেও সম্পূর্ণ বলা হয় না। হেমলতার সঙ্গে পুরী যাইবার সমস্ত ঠিক সত্ত্বেও হঠাৎ যাত্রার দিন আচমকাই এক অদ্ভুত শূল বেদনার কবলে পড়িয়া উমাশশীর যাওয়ার নাকচ হইয়া গিয়াছিল। হেমলতা কি ভাবিয়া গেলেন কে জানে, তবে বাড়ির সকলে খুশি বই অখুশি হইল না। উমাশশীর মাথা পরিষ্কার নয় বটে, কাজের ব্যবস্থা নাই তা ঠিক, তবু গাধার মতো খাটিতে যে পারে সেটা তো ভুল নয়। এই যে নীলিমা বছরে বছরে আঁতুড়ে ঢোকে, 1 গঙ্গা টাকা খরচ করিয়া আঁতুড়ের ঝি রাখিতে হয় না, সে উমাশশী আছে বলিয়াই না। অথচ একবেলা খাওয়া আর একখানা ধুতি দিলেই পোষা যায় তাকে। ভাত কাপড় দিয়া পুষিবার খোঁটাটা থাকে ফাও। সংসারের এই ভাঙা কুলাটিকে হেমলতার টানিয়া হিচড়াইয়া লইয়া যাওয়ার সপক্ষে বিশেষ সায় কাহারও ছিল না। সে যাই হোক, শূল বেদনার সত্যতা সম্বন্ধে যতই সন্দেহ থাকুক, গোবেচারা ভালো মানুষ উমাশশীর দ্বারা যে আজকার ঘটনার মতো ভয়াবহ কাণ্ড ঘটিতে পারে এটা সকলেরই ধারণার বাহিরের ব্যাপার। অথচ উমাশশীর হিসাবে তার হিসাবে তো আর সংসার চলিবে না। ব্যাপারটা এই, শেষ রাত্রে বাপের জন্য চায়ের জল বসাইবার সময় কেটলিতে 2 পেয়ালার জায়গায় ভুলিয়া 3 পেয়ালা জল দিয়া নেহাত ফেলা যাইবার ভয়ে বাকিটুকু তাড়াতাড়ি কাঁসার গেলাসে ঢালিয়া খাইতে বসিয়াছিল উমাশশী। রাত পোহালেই যে একাদশী এ কথা অবশ্য তার অজানা নয়, কিন্তু রাত পোহাতেই যদি 2-4 মিনিট বাকি থাকে, একাদশী কি লাগিয়া যায় নাকি? তাছাড়া জ্ঞানদা যে ঠিক সেই দিনই অত ভোরে ঘুম ভাঙিয়া উঠিয়া আসিবেন এই বা কেমন করিয়া জানিবে বেচারা? সুরেখা থাকিতে নিজের ভাবনা তো ভাবিতে হইত না উমাশশীকে। ভাত আর জল অক্লেশে বাদ দিলেও 1 গেলাস চায়ের অভাবে যে উমাশশীকে এত কাবু করিয়া ফেলে, মাথার যন্ত্রণায় অস্থির করিয়া তোলে, এটা সুরেখার কাছে ধরা পড়িয়া যাওয়াতেই না বাঁচিয়া গিয়াছিল। 3 তলায় নিজের ঘরে ডাকিয়া আনিয়া সবচেয়ে বড় গেলাসটা ভরিয়া তার হাতে দিয়া বলিত সুরেখা, চোখ কান বুঝে টুক করে খেয়ে পেল দেখি লক্ষ্মী মেয়ের মতো। তোমার একাদশী হত্যার পাপটা বাপু আমার ভাগে থাকলো, নির্ভয় খাও তুমি। সুরেখা নাই, কিন্তু মাথার যন্ত্রণাটা তো আছে। পরপর 2টা একাদশী দেখার পর বাধ্য হইয়াই না আজ রাত থাকিতে উঠিয়াছিল উমাশশী। কাঁসার গিলাস এত গরম হয় তাড়াতাড়ি খাওয়া শক্ত। আঁচলের খুঁটে বাগাইয়া ধরিয়া সবে মুখে তুলিয়াছে মাত্র, আর পিছন হইতে জ্ঞানদার আর্তনাদ যেন উমাশশীর গায়ে আসিয়া আছাড় খাইয়া পড়ে। শব্দের ধাক্কা আছে বই কি, ধাক্কা না লাগিলে ফুটন্ত চাটা চলকাইয়া পড়িবে কেন পায়ের উপর? ঘুমের ম্যাজম্যাজে চোখ মুহূর্তে বিস্ফারিত করিয়া চিৎকার করিয়া ওঠেন জ্ঞানদা, ও কি হচ্ছে, ও কি হচ্ছে, ও সর্বনাশী আবাগী, ও কি হচ্ছে কি? বিস্ময়ের ধাক্কায় বোধ করি নূতন ভাষা যোগায় না তাঁর, একই কথার পুনরাবৃত্তি করিতে থাকেন। ভোরবেলাতেই এমন একটা সমারোহের ব্যাপারে ছেলে বুড়ার খুশির আর অন্ত থাকে না। 8টার আগে যারা বিছানা ছাড়িয়া ওঠে না তারাও উঠিয়া আসিয়া দাঁড়ায়। সেজকর্তা সবেমাত্র দেয়ালের হুক হইতে বাজারের থলিটি নামাইতেছিলেন। জ্ঞানদার আর্তনাদে ঘটনাস্থলে ছুটিয়া আসেন। জলের মতো সোজা ব্যাপার, বুঝিতে 3 সেকেন্ডের মামলা। তবু মিনিট 2 চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া যেন সমস্তটা উপলব্ধি করিয়াছেন এইভাবে, এখন কত অনাচার ঢুকবে সংসারে?
বলিয়া ধীরে ধীরে নিচে নামিয়া যান। অমূল্য বাঘের মতো লাফাইতে থাকে এবং এরকম মেয়ে মানুষের দ্বারা যে সবই সম্ভব, সুযোগ পাইলে খারাপ হইয়া যাওয়াও বিচিত্র নয়, এ কথা জোর গলায় ব্যক্ত করিতে থাকে। অলোকা মুখ টিপিয়া হাসিয়া সরিয়া যায়, আর নীলিমা কেন কে জানে চোখ মুচিতে বসে, উমাশশীর কান্না দেখিয়া হয়তো। চায়ের গিলাস নামাইয়া রাখিয়া হাঁটুতে মুখ গুজিয়া সেই যে কান্না শুরু করিয়াছে উমাশশী, না তুলিয়াছে মুখ, না দিয়াছে কথার উত্তর। পায়ের ফোসকার জ্বালাটাও হয়তো যোগান দিয়াছে চোখের জলের। ছোট ছেলে মেয়েগুলা এমন হাসাহাসি ঠেলাঠেলি শুরু করিয়াছিল যে তাদের একবার ধমক দিয়া থামাইতে হইয়াছে। শুধু নগিন্নি বোধ করি জ্ঞানদার সহিত একমত না হওয়ার সিদ্ধান্তেই প্রতিবাদ করিয়া বলেন, তুমি অত লাপালাপি করছো কেন ঠাকুরজি? একাদশীতে চা আজকাল অনেক বিধবাই খাচ্ছে। তা বলে আরো কত কি খাচ্ছে, তা এ তো শুধু 1 ফোঁটা চা, তাও সত্যি বলতে তখনও দশমীর রাত পোহায়নি। জ্ঞানদার বাক্যানল কিছুটা প্রশমিত হইয়া আসিতেছিল, ভাতৃবধূর প্রতিবাদে দ্বিগুণ জ্বলিয়া ওঠে। অমন মেয়েকে যে পাশ পাড়িয়া কাটা উচিত অথবা কুলার বাতাস দিয়া বার করিয়া দেওয়া কর্তব্য, সে বিষয়ে মত প্রকাশ করিতে কিন্তু করেন না। অপূর্ব বাড়ি নাই। সুরেখার মাতৃশ্রাদ্ধের নিমন্ত্রণ রক্ষা করিতে গত সন্ধ্যায় খড়গপুর গিয়াছে। আজ রবিবার সুবিধা আছে, মুখ চোরা মনোজটাকে ঘাড় ধরিয়া লইয়া যাইবার জন্যই আরও যাওয়া তার। অরুণেন্দু উঠিয়া আসিয়াছিল। প্রকৃত ঘটনা না বুঝিয়াই ইন্দুপ্রভা আর জ্ঞানদার চিরাচরিত কলহ ভাবিয়াই বিরক্তভাবে বলে, তোমরা কি আরম্ভ করলে বলো তো পিসিমা? মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দেবে না? বলিয়া আবার গিয়া গুছাইয়া শুইয়াছে। শুধু আসে নাই অনিরুদ্ধ। বোধ করি নির্লিপ্ত থাকিবার সাধনাতে নিজেকে কতটা পোক্ত করিয়া তুলিয়াছে তাহারই পরীক্ষা করিতে, কিন্তু শেষ পর্যন্ত আর পাশ করিতে পারে না। জ্ঞানদা যখন ঘণ্টাখানেকেরও উপর নিজে 16 বছর বয়সে বিধবা হইয়া কি কি কৃচ্ছ সাধন করিয়া আসিয়াছেন তাহার হিসাব দিতে দিতে তুলনামূলক সমালোচনা করিতে থাকেন এখনকার অনাচারী আহ্লাদী বিধবাদের সঙ্গে, তখন হঠাৎ নিজের ঘর হইতে বাহির হইয়া আসে অনিরুদ্ধ। বাসন্তীর দুর্ভাগ্য, তার সেই হাড় বজ্জাত ছেলেটা ঠিক সেই মুহূর্তেই ছোট বোনকে নীতি উপদেশ দিতে বসিয়াছে। পাপ করলে পাপ হলে, বুঝলি? দেখ না, ছোট মাসির পা ফুলে ঢোল হয়ে গেছে। পাপ করেছে কি না? বেশ হয়েছে, আচ্ছা হয়েছে। সমস্ত সাধনা বিসর্জন দিয়া অনিরুদ্ধ ছেলেটার গালে ঠাঁই ঠাঁই করিয়া গোটাকতক চর কষাইয়া তীব্র শ্লেষের ভঙ্গিতে বলিয়া ওঠে, বাহ পিসিমা, চমৎকার! তা বোতল 2 কেরোসিন এনে ঢেলে একেবারে জ্বালিয়ে দিলেই পারতে, পাপের জ্বর মরে যেত। জ্ঞানদা এই ছেলেটাকে দেখিতে না পারিলেও মুখোমুখি কিছু বলিতে সাহস পান না, তাই গলার স্বর কিছুটা নামাইয়া বলেন, তা আমি কি ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছি? দাওনি কেন তাই তো জানতে চাইছি। উচিত ছিল দেওয়া। এই উমি, উঠে আয় শিগগির। মাটির পুতুলের মতো বসে আছে দেখো, পুড়িয়ে মারাই তোদের উচিত শাস্তি। ওঠ ওঠ শিগগির। ঘাড় গুঁজিয়া থাকিতে থাকিতে উমাশশী প্রায় তক্তা বনিয়া যাইতেছিল। পায়ের জ্বালার চাইতে শিরদাঁড়ার যন্ত্রণা বেশি, অথচ হঠাৎ মুখ তুলিয়া মুখ দেখাইবার সাহস খুঁজিয়া পাইতেছিল না। অনিরুদ্ধর ডাকে যেন মুক্তি পায়, স্পষ্ট করিয়া মুখ দেখায় না, উঠিয়া দাঁড়াইয়া আঁচলে চোখ মুছিতে থাকে। সকালবেলা যা মহাপাপ করেছিস, হয়েছে তো তার প্রায়শ্চিত্ত। চল এখন পদসেবা করতে, দেখি সেজদার ভাঁড়ারে লোসন টোসন কি আছে। অনিরুদ্ধর পিছন পিছন সত্যই উমাশশী চলিয়া যায়। অবশ্য পলায় বলিলেই ঠিক হয়। পরক্ষণেই বাসন্তী যেন ফাটিয়া পড়ে। দেখলে পেশি, দেখলে? তোমার আমার ছেলেগুলো যেন সকলের চক্ষুশূল। এত ছেলে হাসাহাসি করছে, আর বিক্রম ফলাতে আমার ওই রোগা ছেলেটা উমির উপর আদলে উতলে পড়ছে। বলি কেন শুনি? জগতের কোনো দিকে তো তাকিয়ে দেখেন না, আর যখনই উমির কথা ওঠে হুঁশ হয় বাবুর। বললে ভালো শোনায় না, কিন্তু সহোদর বোন তো নয়। বিধবা মানুষের ওপর বেটা ছেলের অত দরদ কিসের বলো তো আমায়? হেমলতা না থাকার এই এক সুবিধা, ইচ্ছামতো মন্তব্য প্রকাশের স্বাধীনতাটা জন্মিয়াছে সকলের। জ্ঞানদা অবশ্য এতটা বরদাস্ত করিতে পারেন না। ঈষৎ ক্লান্তভাবে বলেন, তুই থাম বাসি। বাসি চিরদিনই থেমে আছে,
বাসি যখন তোমাদের গলগ্রহ, তখন মুখে তালা চাবি এঁটে থাকাই দরকার। তবে এও বলি, পাড়ার লোককে তো চুপ করিয়ে রাখতে পারবে না। সামনে সুরেশবাবুর পরিবার সেদিন বেড়াবার ছলে এসে বেশ কিছু তো শুনিয়ে গেল। কই, তালা আঁটতে পারলে মুখে? এইভাবেই দিনের আরম্ভ হয়, আবার এইভাবেই সময়ের শেষ হয়। তবু এও একটা বৈচিত্র্য, একটা উত্তেজনা, 2-4 দিনের আলোচনার খোরাক। মাঝে মাঝে এমন একটা কিছু না ঘটিলেই বা চলিবে কেন? বড্ড বেশি যে ঝিমাইয়া পড়িবে সংসার। জ্ঞানদা আর ইন্দুপ্রভার নিত্য কলহ, 4 পয়সার কাঁচা লঙ্কা কিনিতে 2 পয়সা সরানোর সন্দেহে বসন্তর সঙ্গে খচাখচি, সেজকর্তার মান অভিমান বড় বেশি একঘেয়ে হইয়া গিয়াছে যে। মিনার পলায়নের দিন 2 পরে মাসিও কটকে ফিরিলেন। স্মৃতিদেবীরও যেন আর পুরী থাকিবার চার রহিল না। নিজেই মেয়েকে ডাকিয়া বলিলেন, আমাদের তো এবার গেলেই হয় তনু। তটিনী রাগ করিয়া উত্তর দিল, কেন, এখনই যাবে কেন? খুব পালোয়ান হয়ে উঠেছ? শরীরের কতটুকু উন্নতি হয়েছে শুনি? এ শরীর আর কত ভালো হবে? স্মৃতিদেবী মৃদু হাসেন। না, ভালো হবে না। তবে ফিরে যাওয়ার দরকার কি? চলো, সমুদ্রের ঢেউয়ে ছুঁড়ে দিয়ে আসি, শ্রী শ্রী জগন্নাথ লাভ হয়ে যাক। ছোটদার একটি শান্তশিষ্ট বউ করিয়া দিয়া রুগ্না মাকে বড় বউদের আওতা হইতে দূরে রাখিবার ইচ্ছাটা মিনার ব্যবহারে ব্যর্থ হওয়ার দরুন মিনার উপর নিদারুণ চটিয়া গিয়াছিল তটিনী। প্রথমটা তো যা মুখে আসে গালাগাল দিয়া রাগের ধাক্কাটা সহনীয় করিতে চেষ্টা করিয়াছে। স্মৃতিদেবী যখন বলিলেন, এ হয়তো ভালোই হলো রে, আমরা বোধহয় ভুল করতেই বসেছিলাম, ভগবান সামলে দিলেন। অপাত্রে দানও তো একটা অপরাধ। আমার সাগরের যোগ্য হবার জন্যেও তো যোগ্যতা থাকা চাই। তখন রাগিয়া ঝাঁঝিয়া উত্তর করিয়াছিল তটিনী, তুমি আর মহাত্মা গান্ধীর মতো অহিংসার বানিয়ে আউড়ো না মা। রাগে যেন আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। ওহ, রাক্ষসীকে সামনে পাই তো মুন্ডুটা ছিঁড়ে ফেলি। মা গম্ভীর, কিন্তু মা ভয়াবহ নয়। মার সামনে ওদের ভাই বোনের কোনো কথা আটকায় না। সাগর মৃদু হাসিয়া বলিয়াছিল, শুধু এই, আর কিছুই না? কেটে কেটে নুন দিতে ইচ্ছে করছে না? পেট্রোল জেলে জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে না? তবে তোমার প্রতিহিংসা আন্তরিক নয় বাপু। রাগের মধ্যেও হাসিয়া ফেলিয়াছে তটিনী, কিন্তু আড়ালে গিয়া আবার সেই কথাই তুলিয়াছে। আচ্ছা, সত্যি বল ছোটদা, খুব দুঃখ হচ্ছে তোর? খুব বললে বড্ড অতিরঞ্জিত করা হয়। তবে কিছুই হচ্ছে না কি করে বলি? কি করে বলি? তটিনী ভেঙাইয়া ওঠে। লজ্জাও করে না দুঃখিত হতে? মোস্ট অর্ডিনারি একটা মেয়ে, কি পেলে তার মধ্যে তাও জানি না। নিজেও যে খুশি হইয়াছিল সেটা আর স্মরণ করে না। সাগর হাসিয়া উত্তর করিয়াছিল, কিছু পাইনি বলেই তো। তোর মতো, বৌদিদের মতো, ছোট মাসির মতো কিছু যুক্ত আস্ত একটা মেয়ে মনে করলেই আমার প্রাণ উড়ে যায়। কেউ বুলডগ পুষতে ভালোবাসে, কেউ গিনিপিগ, এই আর কি। কলকাতায় গিয়ে আবার তাহলে ওকে খুঁজবে তুমি? অসম্ভব নয়। খবরদার বলছি ছোটদা, খুনোখুনি হয়ে যাবে। গিনিপিগ কেন, কোলা ব্যাঙের মতো মেয়ে ধরে এনে তোমার হিল্লে করে ছাড়বো আমি। কোলা ব্যাঙ? ও বাবা, বড্ড লাফায়। বলিয়া এমন আতঙ্কের ভান করে সাগর, যেন সামনেই ব্যাঙ লাফাইতে দেখিল এইমাত্র। ব্যাঙ সামলাবারও মুরদ নেই, তবে কি চাই? আরশোলা? সে তো আরও ফরফরে। বুঝেছি, তোমার আইডিয়াল মেয়ে হচ্ছে কেঁচো। আচ্ছা, খুঁজলে তাও পাবো। থাকিবার ইচ্ছা সাগরেরও আর ছিল না। তবু মায়ে ছেলে যুক্তি করিয়া যাইবার কথা আর মুখে আনে না। এবং দিন 2 পরেই তটিনী হঠাৎ একসময় চিৎকার করিয়া বলে, এই ছোটদা, চিরকালই উড়ের দেশে পড়ে থাকবি নাকি? যাবার যে নাম করছিস না বড়, মনে হচ্ছে নির্ঘাত কোনো উড়েনির প্রেমে পড়েছিস। ওসব চলবে না। যা শিগগির গাড়ি রিজার্ভ করে আয়। হরদম এই সমুদ্রের ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না বাবা। বলিয়া কথার সঙ্গে মানসিক ইচ্ছার মিল দেখাইতে ট্রাঙ্ক, সুটকেস, বিছানা, আলনা টানিয়া ছত্রাকখান করিয়া বাঁধিতে বসে। পুরী শহরেরই অন্য এক প্রান্তে সমুদ্রের ঘ্যানঘ্যানানিতে না হোক, আলাদা কারণে অতিষ্ঠ হইয়া উঠিয়াছিলেন আর একজন। তিনি হেমলতা। গোবিন্দ যে তাহার সহিত এতদূর বিশ্বাসঘাতকতা করিয়া বসিবেন, এ ধারণা বোধহয় ছিল না তাঁর।
অগাধ লবণাম্বু রাশির লবণকণা বহিয়া আনিয়া আনিয়া পবনদেব যে চুপিসারে হেমলতার এতদিনের স্বাস্থ্য সুগঠিত দেহে ইঞ্জেকশন করিতেছিলেন, সে খবর ধরা পড়িল একেবারে প্রবল বাত জ্বরের বেশে। প্রায় শয্যাশায়ী হইয়া পড়িলেন ভদ্রমহিলা। জ্বরের কয়েকটা দিন তো বেহুশে গেল। জ্বর ছাড়িলেও পায়ের ব্যথায় আর নড়িতে পারেন না। সামনে থাকলে অনর মানুষটার কন্যা না করিয়া উপায় নাই। আশ্রমের দিদিরা বাধ্য হইয়াই করিতেছেন। কোণ্ঠায় আর মুখ তুলিতে পারেন না হেমলতা। আজও সকালে মুখ ধোয়ার জল, মাজন, গামছা প্রভৃতি হাতে মানদা দিদিকে আসিতে দেখিয়া হেমলতা সলজ্জ কোণ্ঠায় বলেন, কত কষ্টই যে দিচ্ছি দিদি। মানদা দিদি ভদ্রতার দায়ও অস্বীকার করেন না। কালিপানা মুখে বলেন, কষ্ট তো এখন গলায় গেঁথে নিতেই হবে, পঙ্গু হয়ে পড়েছ যখন। তবে এও বলি ভাই, তোমার যে কালে এমন রোগের শরীর, সেকালে এ ধাসটামো করতে আসা উচিত হয়নি। হেমলতা হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, রোগের শরীর তো ছিল না ভাই। ছিল না, অমনি এখানে এসেই হলো। কি জানি ভাই, বাত তো শুনি জন্মকেলে রোগ। এই যে এতকাল আশ্রমে আছি, কই বলুক দিকিন কেউ মানদা একদিন সেবা খেয়েছে কারুর? আমার ভাগ্য, বলিয়া নীরব হইয়া যান হেমলতা। ভাগ্য আমাদেরও, নইলেই ঝুলন আসছে, গোবিন্দের ঘরে কত কাজ। তা নয়, আজ 7 দিন দুদণ্ড জপ করবারও ফুরসত হয়নি। এই জল, এই বাতাসা, বাবা কি আকাল কেড়ে জ্বর। সময়ের অভাবেই বোধ করি স্টকের সমস্ত কথাগুলি নিঃশেষ হইবার আগেই চলিয়া যাইতে হয় মানদাকে। নিজে তিনি নিতান্তই আশ্রমের পোষ্য, 3 কুলি রাখিয়া আসেন নাই কাহাকেও। হেমলতার ছেলেরা যে মাসে মাসে মোটা মোটা টাকা পাঠায়, হেমলতা ইচ্ছা মতন দান ধ্যান ভোগরাগ করেন, সেটা মানদার পক্ষে বিরক্তিকর না হইবেই বা কেন? কিছুক্ষণ পরেই সুরবালা দিদি আসেন, অবশ্য সেবা করিতেই। কোষাকুষি, পূজার আসন, জপের মালা, গীতা ইত্যাদি পূজোপকরণগুলি আনিয়া গুছাইতে গুছাইতে বলেন, জ্বর ছেড়েও তো দিদির উন্নতি দেখছি না কিছু। বেটা বউকে তো এবার খবর দিতে হয় দিদি। খবর? হেমলতা ক্লান্তভাবে বলেন, ভাবছি আর 2-1 দিনে যদি সারে, কেন মিছে বিব্রত করা তাদের? বয়সে সুরবালা হেমলতার চাইতে বেশ কিছু ছোট, তাই সম্ভ্রমটা কিছুটা রাখেন। হেমলতার কথার উত্তরে আক্ষেপোক্তি করিয়া বলেন, 2-1 দিনে আর সেরেছে, বাত রোগ। আগে ছিল না বলছেন, নতুন কামড় এবার কি অল্পে ছাড়বে, বারে বারে ফেলবে। তার ওপরেই বর্ষাকাল। আমি বলি দিদি, ও কোনো কাজের কথা নয়, খবর আপনি দিন। বাবা মহারাজ তো প্রথম দিনেই পোস্টকার্ড লিখে দেবার জন্য ব্যস্ত, তা আপনার বড্ড নিষেধ শুনে আর দিলেন না। অবশ্যই দিলে যেত কিনা সন্দেহ। ডাকঘরের ধর্মঘট নাকি হয়ে তো সব দিক বন্ধ। এই কদিন বুঝি সবে গোলমাল মিটেছে, তাও ঠিক মতন চিঠি যাবার ভরসা নেই। বাবার আশ্রয়ে এসেছি ভাই, আর তাদের জ্বালাতন করতে ইচ্ছা করে না। তাই বলছিলাম কি, আলাদা একটা ঝি যদি জোগাড় করে দিতে পারো আমায়, আর এই ঘরটুকুন ছেড়ে দাও তো থাকা হয়, তার খোরাকি মাইনে দেব আমি। সে তো দেবেন বুঝলাম। সুরবালা একটু বেশি কাজ ঘেঁষিয়া বলেন, মানদা দিদি তিষ্ঠতে দিলে তো হিংসুটের জাহাজ। কেউ যে বাবা মহারাজের একটু সুচক্ষে পড়ে, এ ওর ইচ্ছে নয়। আপনাকে একটু ইয়ে করেন বলে রেগে অস্থির। আলাদা ঝি রেখে থাকবেন, তবেই হয়েছে, হিংসে ফেটে মরবে না। আমার যাই কোনো চুলোয় কেউ নেই তাই থাকা। আপনার যখন বউ বেটা নাতি পুতি অমন জাজ্জল্যমান সংসার, কি দুঃখে এখানে পড়ে থাকবেন? অবশ্যই হ্যাঁ, বুড়ো হলে সংসারে হতমান্যী হয়ে থাকতে হয়। তা কি করবেন দিদি, যত অপগেরাজ্যি করুক, তবু তারা পেটের সন্তান। দুবেলা ঝেঁটা মেরেও যদি ভাত দেয় তাও মান্যের। তবু আপনার ছেলেরা তো ভালোই বলতে হবে, মাস মাস মাসোহারা দিচ্ছে। পেটের সন্তানের বাড়া জিনিস আছে? এই যে রোগ হয়েছে, নিজের ঘরে পড়ে থেকে যদি 6 মাস ভোগেন, বিদে করে তো দিতে পারবে না তারা। অনেক ঘাটের জল আর অনেক পোয়ানের পোড় খাইয়া সুরবালা আজ আশ্রমবাসিনী। অভিজ্ঞতাটা তাই হাড়ের ভিতরের। শিক্ষা দীক্ষা কম, ভাষাটা হয়তো মার্জিত নয়,
কিন্তু প্রাঞ্জল যে, সে বিষয়ে কি সন্দেহ করিবার কিছু আছে? হেমলতার অনেক কিছুই বলিবার ছিল। সংসারে হতমান্য হইয়া থাকিবার দুর্ভাগ্য তাহার ঘটে নাই। ছেলেরা তাহার সোনার চাঁদ। এসব কথা না বলিতে পারার অস্বস্তি কম নয়। তবু হয়তোবা শারীরিক দুর্বলতার জন্যই চুপ করিয়া থাকেন। কেবলমাত্র বিষয় বৈরাগ্যের তীব্র দহনে চলিয়া আসিয়াছেন, এত বড় মিথ্যা কথাটাও যেমন বলিতে বাধে, তেমনি সত্য ঘটনার নিরতিশয় ক্ষুদ্রতাটাও মুখ বন্ধ করিয়া রাখে। যাই দিদি, দুদণ্ড তো থাকবার জো নেই, গেলেই এক্ষুনি গিন্নি জেরা করতে বসবেন। কি ফুসফুস গুজগুজ হচ্ছিল। সুরবালা চলিয়া যান। হেমলতা আচমন করিয়া হয়তোবা পূজা করিতেই বসেন। চূড়াবাসী সম্বলিত গোবিন্দমূর্তির বদলে ভাঙা কার্নিশ আর ফাটাচটা মেজে সম্বলিত সমস্ত মিত্তির বাড়িটা বারবার চোখের সামনে ভাসিয়া উঠিতে থাকে। মিত্তির বাড়ির পরিবেশের বাহিরে হেমলতার মূল্য কি? ধ্যান হয় না, জপও হয় না, খোলে চাঁটি পড়িয়াছে। বড় দালানের শিষ্যদের লইয়া বাবা মহারাজ যে প্রাভাতিক কীর্তনানন্দ উপভোগ করেন, তাহারই ঝঙ্কার ভাসিয়া আসে। বাবা নিজেই পদ বাঁধেন, আখর দেন। নূতন পদ গাওয়া হইতেছে, মন্দাকিনীর মৃত্তিকা ছানি গড়েছে শ্যামের দেহ। মূল গায়নের মাজা ঘষা ভরাট গলার বিলম্বিত সুর ঝঙ্কার শ্রোতার প্রাণে যে আবেদন বহিয়া আনে, ভাঙা আর চাপা, কটু আর কর্কশ কতকগুলো কণ্ঠের দোয়ার দান আর জগঝম্পের উদ্দাম উন্মত্ততায় ছিন্ন ভিন্ন হইয়া যায় সেই আবেদন। আগাগোড়াই কেমন বিশ্রী আর বিরস লাগে হেমলতার। মানদা দিদি যখন ফের দুধ সাবু লইয়া আসেন, হেমলতা আপনা হইতেই বলেন, ছেলেদের একটা টেলিগ্রাম করে দেওয়ারই ব্যবস্থা করতে বলবেন মানদা দিদি, অনেক বিরক্ত করছি আপনাদের। মানদা দিদি উত্তর করেন, বিরক্ত তো আমাদের করা নয়, গোবিন্দ যা দেবেন মাথা পেতে নিতে হবে। তবে বাবা একটু অস্থির হচ্ছেন। আপনাকে দেখতে আসতেও ইচ্ছে, অথচ রোগ নাড়া দেখতেও পারেন না, এই হয়েছে মুশকিল। বাবাই বলছিলেন টেলিগ্রাফ এখন করা মিথ্যে, যা গন্ডগোল চলছে ডাকঘরে। ঝুলন বাদে ছোট গুরু ভাই যাবেন কলকাতায়, তার সঙ্গেই পাঠিয়ে দেওয়া হবে তোমাকে। ব্যবস্থা তবে হইয়াই গিয়াছে। হেমলতা চুপ করিয়া থাকেন। মানদা দিদি খালি বাটিটা তুলিয়া লইয়া যাইবার প্রাককালে শেষ অস্ত্রটি ছুঁড়িয়া যান। বাবা তাই বলছিলেন, মরণ বাচনের কথা তো বলা যায় না, হেমলতার ছেলেদের কাছে কে দায়ী হবে। কথাটা অন্যায় নয়। পরকালের দায়িত্ব তিনি লইয়াছেন সত্য, তাই বলিয়া ইহকালের বোঝা বহিবেন কেন? আজ এ পর্যন্তই। উপন্যাসের অষ্টম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।